চ্যানেলে তোমরা আজ পর্যন্ত অনেক মিস্ট্রি থ্রিলার গল্প শুনেছ, তবে আমি শিওর হয়ে বলতে পারি আজকের গল্পটিও এক অন্যতম মিস্ট্রি থ্রিলার গল্প, যেখানে একটি লোক অপারেশন করে তার স্মৃতি ব্রেন থেকে মুছে দিয়ে একটা ডিভাইসে স্টোর করে, আর এরপর যখন সে পুনরায় ওই স্মৃতিকে ব্রেনে রিস্টোর করে তখন তার মাথায় চলে আসে এক সিরিয়াল কিলারের স্মৃতি। আর এখান থেকে শুরু হয় একের পর এক টুইস্ট, যা শেষ পর্যন্ত আসতেই থাকবে। কেন তার স্মৃতিতে এক সিরিয়াল কিলার বসবাস করছে? কেন তার স্মৃতিতে সে নিজে একজন খুনি? কেন তার দেখা স্বপ্নে করা খুনগুলো বাস্তবের সাথে মিলে যাচ্ছে? কেই বা করেছে এই সমস্ত খুন? প্রথমেই বলে রাখি, এই গল্পে এত টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে যা অবাক করে দেবার মতো, তাই প্রতিটা কথা খুব ভালোভাবে শুনতে হবে। আর তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, গল্পের শেষ পর্যন্ত তোমরা ধরতেও পারবে না কে এই সিরিয়াল কিলার। গল্পটির ছোট্ট ছোট বিষয়গুলিতেও এত বড় বড় টুইস্ট লুকিয়ে আছে যে সেগুলোকে ইগনোর করা একদমই অসম্ভব। তাই জন্যই হয়তো এই গল্পটি অনেকটা বড় হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পের শুরু হয়, শোনা যায় একটি মেয়ে প্রতিটা সেকেন্ড মুখে উচ্চারণ করছে। তখনই এক মহিলা তার বাড়ির দরজায় নক করে। মেয়েটির দরজা খুলতেই মহিলা জিজ্ঞেস করে, তোমার বাবা মা আবার লড়াই করছে? মেয়েটি উত্তর দেয়, না আন্টি, সব ঠিক আছে। এই বলেই সে দরজা বন্ধ করে দেয়। এরপর সে আবার গুনতে শুরু করে। দেখানো হয় মেঝেতে পড়ে আছে তার বাবা আর মায়ের দেহ। তবে মেয়েটির চোখে মুখে যেন বিন্দু মাত্র অস্থিরতা নেই, বিন্দু মাত্র কষ্ট নেই। আর এভাবেই একটা নির্দিষ্ট সেকেন্ড পর সে খুবই শান্ত গলায় পুলিশ স্টেশনে কল করে। এই ঘটনাটা খুব ভালো করে মনে রেখো, কারণ এটাই নিয়ে আসবে গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই যে লোকটি, তার নাম জিয়াং, আর তার স্ত্রী ডাইচেন। তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই। তারা পরস্পরকে ডিভোর্স দিতে চলেছে। মধ্যরাতে জিয়াং তার বাড়ির লকারে কিছু একটা রেখে দেয়। তার স্ত্রীকে লুকিয়ে সে এটা রাখলেও তার স্ত্রী কিন্তু ঘুমোয়নি, সে এটা দেখে নেয়। পরদিন জিয়াং একটি মেমোরি সেন্টারে আসে। আসলে টেকনোলজি এখন অ্যাডভান্স হয়ে গেছে। মানুষ তার ব্রেন থেকে স্মৃতিকে মুছে দিয়ে সেটাকে একটা স্মৃতি সঞ্চয় যন্ত্রের মধ্যে রেখে দিতে পারে, আর দরকার পড়লে সেটাকে আবার ব্রেনে ইমপ্ল্যান্ট করা যেতে পারে। এখানে জিয়াং তার ব্রেন থেকে তার স্ত্রীর সাথে কাটানো সমস্ত স্মৃতি, সমস্ত অনুভূতিকে বের করে নেয়। জিয়াং যখন সেখানকার নার্সের সাথে কথা বলছিল, তখনই একজন লোক তার স্ত্রীকে জোর করে সেখানে নিয়ে আসে। তার স্ত্রীকে বলতে থাকে নিজের মেমোরিকে রিস্টোর করতে। তবে তার স্ত্রী জানায় সে দ্বিতীয়বার তার মেমোরিকে ডিলিট করেছে, তাই আর সেটাকে রিস্টোর করতে পারবে না। তার ব্রেন থেকে সে তাদের বিয়ের ওই সমস্ত স্মৃতিকে মুছে দিয়েছে। আর এখান থেকে জানা যায় কোনো ব্যক্তি শুধুমাত্র দুবারই একটি নির্দিষ্ট স্মৃতিকে মুছতে পারবে, তারপর সেই স্মৃতি চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। তাদের এই ঝামেলা দেখে সিকিউরিটি সেখানে আসে। তবে লোকটি নিজের বন্দুক বের করে শ্যুট করে, এতে সবাই ঘাবড়ে যায়। আর এরপর ওই লোকটি স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের সাথে সাথে তার স্ত্রীকেও মেরে ফেলে। সবাই এতে অনেক ঘাবড়ে যায়। আর জিয়াং দেখতে পায় তার মেমোরি ডিভাইসটি নিচে পড়ে আছে। জিয়াং বাড়িতে এসে তার স্ত্রীকে নিজের সাইন করা ডিভোর্স পেপারটি দিয়ে দেয়, কিন্তু তার স্ত্রী সাইন না করে বলে, আমার কিছু বলার আছে, তবে সেটা আমার হাজবেন্ডকে বলবো। তুমি আমার হাজবেন্ডের মতো আচরণ করছো না। তোমার কি এটা মনে আছে তুমি আমায় কোথায় প্রপোজ করেছিলে? জিয়াং জানায়, আমাদের বাড়ির ছাদে। তখন আমাদের কাছে টাকা না থাকায় হানিমুনেও যেতে পারিনি। আমার মেমোরি থেকে শুধুমাত্র স্পেসিফিক ডিটেলস আর ইমোশনগুলোকে ডিলিট করা হয়েছে, ইনফরমেশনগুলোকে নয়। ডাইচেন বলে, তবুও আমি যতক্ষণ না একদম পুরনো তোমাকে ফিরে পাচ্ছি আমি সাইন করব না। আর এটার একমাত্র উপায় হলো রিমুভ করা ওই স্মৃতিকে পুনরায় জিয়াংয়ের ব্রেনে রিস্টোর করা। পরদিন তারা দুজনই আবার ওই মেমোরি সেন্টারে আসে। সেখানে জিয়াংয়ের মেমোরি পুনরায় তার ব্রেনে রিস্টোর করা হয়। মেমোরি সেন্টারের ডিরেক্টর জিয়াংকে কিছু ঘুমের ওষুধ দেয়। তাকে বলে দেয় 2 থেকে 3 বার ঘুমোলেই তার সমস্ত মেমোরি ফিরে আসবে। কিন্তু এখানেই রয়েছে একটা টুইস্ট। আগামী 72 ঘন্টার পর এই স্মৃতিগুলো চিরস্থায়ী হয়ে যাবে। চাইলেও সে তার ব্রেন থেকে তা ডিলিট করতে পারবে না। যদি ডিলিট করতে হয় তাহলে আগামী 72 ঘন্টার মধ্যেই করতে হবে। তবে সেখানেও একটা সমস্যা রয়েছে। এইবার যদি এই স্মৃতিগুলোকে সে ডিলিট করে তাহলে সেটা চিরতরে মুছে যাবে। বর্তমান টেকনোলজি দিয়ে তা সঞ্চয় করা যাবে না। এই কথা শুনে তারা দুজনেই অনেক ঘাবড়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ানক সময়। রাতে জিয়াং তার ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। সেই রাতে সে কিছু আজব স্বপ্ন দেখতে শুরু করে। একটা ক্ষেতের মধ্যে থাকা অনেক পুরনো একটা বাড়ি,
জিয়াং তালা খুলে সেই ঘরে প্রবেশ করে যেখানে এক মহিলা ফোনে কথা বলছিল। এই মহিলাটির নাম হুইলান। তবে জিয়াংকে দেখেই সে ফোনটা রেখে দেয় আর বলে, আমি খাবারই অর্ডার করতে যাচ্ছিলাম। জিয়াং তার সাথে আনা খাবার এবং মেডিসিন ওই মহিলাকে দিয়ে দেয়। এরপর টেলিফোনে রিডায়াল করে জানতে পারে তার স্বামীকে কল করেছিল। হুইলান অপ্রস্তুত হয়ে বলে, আমি শুধু তাকে জানাতে চেয়েছি যে আমি ঠিক আছি। বিষয়টা জিয়াংয়ের একদমই পছন্দ হয় না, তাই হুইলান টেলিফোনের তারটিকে খুলে ফেলে। পরদিন জিয়াং এসে দেখতে পায় সে কোথাও বেরোচ্ছে। হুইলান বলে, আমার হাজবেন্ডকে ব্যক্তিগতভাবে কিছু বলার আছে আর সেখানে আমি একাই যাব। কিন্তু এর পরেই দেখানো হয় বাথটাবে মেয়েটির মৃতদেহ পড়ে আছে আর জিয়াং পাশেই বসে আছে। এসবে ঘাবড়ে গিয়ে পরদিনই সে চলে যায় মেমোরি সেন্টারে। তাদেরকে জানায় তারাই হয়তো জিয়াংয়ের মেমোরি কারোর সাথে গুলিয়ে ফেলেছে। ওই নার্স জানায় মেমোরি যাতে কনফিডেন্সিয়াল থাকে সেটার জন্য তারা এগ্রিমেন্ট করেছিল। তারা তো জানেই না তার মেমোরিতে কি রয়েছে। জিয়াং বলে, কিন্তু কোনো কারণ ছাড়া আমি কেন এসব দেখতে পাচ্ছি? ওই ডিরেক্টর বলে, স্মৃতিগুলো পুরোপুরি ফিরে আসতে 72 ঘন্টা সময় লাগে। হয়তো তখন আপনি কারণটাও জানতে পারবেন কেন আপনি এইসব দেখছেন। আমাদের তরফ থেকে কোনো ভুল হয়নি। জিয়াং বলে, আমি রিসার্চ করেছি, এই অপারেশন অনেক দেশেই বেআইনি, তার মানে নিশ্চয়ই এই অপারেশনে কোনো ভুল রয়েছে। ওই ডিরেক্টর তাকে বোঝায়, আমাদের এখানে সবাই আসে তাদের খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলে একটা ভালো জীবন কাটাতে। হয়তো আপনিও আপনার এই খারাপ স্মৃতিগুলোকে ভুলতে এখানে এসেছিলেন। হয়তো এই মার্ডারটাও আপনিই করেছিলেন। এই শুনে জিয়াং প্রচুর রেগে যায়। সে ওই ডিরেক্টরকে ধাক্কা মারে আর তারা জিয়াংকে পুলিশের হাতে তুলে দেয়। এখানে আমাদের পরিচয় হয় প্রধান 3 চরিত্রের সাথে, পুলিশ অফিসার সেন, অফিসার লেই এবং ডক্টর চেনের সাথে। এখানেই দেখানো হয় জিয়াং স্বপ্নে যাকে দেখেছে তার সত্যিই হত্যা হয়েছে। ডক্টর চেন আসলে হুইলানের বন্ধু ছিল। জিয়াং পুলিশ স্টেশনে হুইলানের ছবি দেখে অবাক হয়ে যায়। সে পুলিশকে জিজ্ঞেস করে, এই মেয়ের খুনি কি ধরা পড়েছে? অফিসার লেই তাকে ধমক দিয়ে বসতে বলে। জিয়াং বলে, আমি এই খুন সম্পর্কে অনেক কিছু জানি। এটা শুনেই অফিসার সেন অবাক হয়ে যায়। সে জিয়াংকে প্রশ্ন করে, কি জানো তুমি? জিয়াং জানায় কিছুদিন আগে সে মেমোরি সেন্টারে গিয়ে তার মেমোরি রিমুভ করেছিল। তবে যখন সে ওই মেমোরি রিস্টোর করে তখন থেকে সে তার স্মৃতিতে এই মেয়েটির মার্ডার দেখতে পাচ্ছে। পুলিশ তার কথা বিশ্বাস করে না, কারণ জিয়াং পেশায় একজন লেখক আর তার লেখা বই অ্যাওয়ার্ডও পেয়েছে। তাই তারা মনে করে হয়তো জিয়াং তার পরবর্তী বই লেখার জন্য এই খুন সম্পর্কে জানতে এসেছে। তবুও সেন তাকে জিজ্ঞেস করে, তাহলে কিলার কে? জিয়াং বলে, অফিসার আপনি বুঝতে পারছেন না, আমার স্মৃতিতে, আমার স্বপ্নে আমি সেই কিলার। এটা শুনেই পুলিশ তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। জিয়াং সমস্ত কিছু বলতে থাকে। একটা গ্রিন হাউস আর সেখানেই ছিল হুইলান। তার মুখে একটা চোটের দাগও ছিল। সে কিলারকে দেখে ভয় পায়নি, বরং সে তার খুব কাছের কেউ ছিল। আর তারপর হুইলানকে বাথটাবে হত্যা করা হয়। পুলিশ তাকে কিলার সম্পর্কে কোনো তথ্য দিতে বলে। জিয়াং জানায় সে রিসেন্টলি মেমোরি রিস্টোর করেছে, পুরোটা মনে করতে তার আরও সময় লাগবে। এবার পুলিশ আর তার কথা বিশ্বাস করে না। তারা বলে, আপনি একজন নামকরা লেখক, ভালো গল্প বলতে পারেন, যদি আপনার ইন্সপিরেশনেরই দরকার হয় তাহলে এসব করবেন না, নিউজ দেখে ইন্সপিরেশন নেবেন। এই বলেই তারা চলে যায়। ঠিক তখনই জিয়াং আবার কিছু দেখতে পায়। সে দেখতে পায় একটি বাড়ি থেকে কল করার চেষ্টা করছে পুলিশকে, আর তার মা হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে বলে পুলিশকে এসবের মধ্যে জড়াতে হবে না। জিয়াং সিঁড়ি থেকে এইসব দেখতে পাচ্ছে, আর এই মেয়েটির বোন খুব ভয় পেয়ে আছে। তার সারা মুখে দেখা যাচ্ছে অনেক আঘাতের চিহ্ন। ঠিক তখনই দরজায় তার স্বামী জোরে জোরে নক করতে থাকে, তাকে ডাকতে থাকে। জিয়াং সহ বাকি সবাই তাকে যেতে মানা করে, তবে তার স্বামী হুমকি দিয়ে নিজেই নিজের আঙুলটিকে কেটে ফেলে। এই জন্যই মেয়েটি দরজা খুলে দেয়। তার হাজবেন্ড শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে বলে সে আর তার স্ত্রীকে মারবে না। এই বলে সে তার স্ত্রীকে নিয়ে যায়, আর সাথে জিয়াংকেও ধমকে তাদের সাথে নিয়ে যায়। গাড়িতে বসেই লোকটি আবার মেয়েটির ওপর চিৎকার শুরু করে। প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে ভয় দেখিয়ে বলতে থাকে, বলো আরও কোনোদিন আমার থেকে পালিয়ে যাবে? মেয়েটি খুব ভয় পেয়ে যায়। সে বলতে থাকে অন্তত জিয়াংকে গাড়ি থেকে নামিয়ে দিতে। তবে ওই লোক আরও স্পিড বাড়ায়। জিয়াং এতটাই ভয় পায় যে তার প্যান্টেই সে পি করে ফেলে। আর ওই লোক গাড়িটিকে একদম নদীর মধ্যে ফেলেই দিচ্ছিল, তবে তার আগেই ব্রেক করে। সে তার স্ত্রীকে প্রচুর মারতে থাকে, আর জিয়াং মনে করতে থাকে এই মেয়েটি তাকে কতটা ভালোবেসেছে, কতটা যত্ন করেছে যখন তারা ওই গ্রিন হাউসে ছিল। ঠিক তখনই জিয়াংয়ের ঘুম ভেঙে যায়।
তার এই স্মৃতি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। অন্যদিকে অফিসার সেন লেইকে জিজ্ঞেস করে, একজন বিখ্যাত লেখক হঠাৎ করে পুলিশ স্টেশনে এসে কেন মিথ্যে কথা বলবে? লেই বলে, হয়তো পাবলিসিটি পাওয়ার জন্য। তখনই একজন এসে তাদেরকে জানায় জিয়াং তাদের ডাকছে। জিয়াং সেনকে বলতে থাকে, একটা নয়, 2টো মার্ডার হয়েছে। এই মাত্র আরও একটা মার্ডারের স্মৃতি তার মনে পড়ে গেছে। অফিসার সেন এবার একদমই বিরক্ত হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি তো হুইল্যান্ডকে কল করতে দেখেছো, তাহলে তার বাড়ির নম্বরটা বলো তো। জিয়াং খুব কষ্ট করে শুধু 3টি সংখ্যা বলতে পারে, 914। এরপর সে বলে, আমি বাড়িতে গিয়ে আরও অপেক্ষা করি, যখন আমার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে তখন আপনাকে জানাবো। তবে সেন লেইকে বলে তাকে অ্যারেস্ট করতে। এটা শুনে জিয়াং একদমই চমকে যায়। সে তো নিজেই তাদেরকে সাহায্য করতে চেয়েছে। সেন জানায় জিয়াং এখন এই খুনের প্রাইম সাসপেক্ট। আর এখান থেকেই পুরো গল্পের মোড়ই পাল্টে যায়। লেই অ্যারেস্ট করার কারণ জিজ্ঞেস করলে সেন দেখায় জিয়াংয়ের বলা ওই 3টি নম্বর আসলে হুইলানের বাড়ির নম্বরের শেষ 3টি সংখ্যা। এদিকে জিয়াংয়ের সেলে থাকা এক অপরাধী তাকে দেখেই বুঝে যায় সে প্রথমবার জেলে এসেছে, তাই তাকে জেল সম্পর্কে সব কিছু বলতে থাকে। এদিকে সেন মেমোরি সেন্টারের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। তারা দেখতে পায় যখন সেখানে ওই স্বামী স্ত্রীর ঝামেলা করেছিল, সেই সুযোগে কেউ একজন জিয়াংয়ের মেমোরির সাথে নিজের মেমোরি বদলে দিয়েছিল। অন্যদিকে জিয়াং জেলেই ঘুমিয়ে পড়ে। সাথে সাথেই স্বপ্নে দেখতে পায় সে হুইলানের বাড়িতে এসেছে। হুইলান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? জিয়াং বলে, তোমার কল পাওয়ার পর থেকেই খুব চিন্তা হচ্ছিল, তাই দেখতে এসেছি। হুইলান তাকে বলতে থাকে, আমি ঠিক আছি, প্লিজ তুমি চলে যাও, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসবে। ঠিক তখনই হুইলানের হাজব্যান্ড এসে প্রচুর জোরে জোরে দরজায় নক করতে থাকে। হুইলান জিয়াংকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা খোলে। আর এত দেরি হওয়ায় হাজব্যান্ডের সন্দেহ হয়। সে হুইলানকে প্রচুর মারতে থাকে। এই মার সহ্য করতে না পেরে হুইলান তাকে ধাক্কা দেয় আর মাথায় আঘাত লাগায় তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে। এই সব কিছু শুনে জিয়াং নিচে আসে। সে চেক করে ওই লোকটি বেঁচে আছে কিনা। হুইলান কান্না করে বলতে থাকে, আমি ইচ্ছে করে তাকে মারিনি। জিয়াং জানায় সে বেঁচে আছে। এরপর জিয়াং তাকে বলতে থাকে, প্লিজ আমার সাথে চলো। হুইলান বলে সে তার স্বামীকে ছেড়ে যেতে পারবে না। জিয়াং তাকে রিকোয়েস্ট করে বলে, সে তোমাকে অনেক মারে, প্লিজ তাকে চিরতরে ছেড়ে দাও আর আমার সাথে চলো। হুইলান বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, আমি কখনোই তোমায় ভালোবাসবো না, তোমাকে ঘৃণা করি আমি। এটা শুনে জিয়াং রেগে যায়। সে হুইলানকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর হাতে গ্লাভস পরে একটা ওয়াইনের বোতল দিয়ে হুইলানের মাথায় জোরে আঘাত করে আর সেই বোতলটা তার স্বামীর কাছে রেখে দেয়। এরপর হুইলানের মুখ চেপে ধরে তাকে হত্যা করে। তবে সেই সময়ও জিয়াং প্রচুর কান্না করছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর অফিসার লেই জিয়াংকে ওই সিসিটিভি ফুটেজ দেখায়। জিয়াং বুঝে যায় যেভাবে কিলারের মেমোরি এখন তার ব্রেনে রয়েছে, ঠিক তেমনভাবে তার মেমোরি এখন কিলারের ব্রেনে রয়েছে। তাই সে তার স্ত্রীকে নিয়ে প্রচুর চিন্তিত হয়ে পড়ে। সে লেইকে বলে তার স্ত্রী একা রয়েছে বাড়িতে, অন্তত একজন পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠাতে। তবে লেই কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর সেন ও লেই হুইলানের প্রতিবেশীর কাছে যায়, যে এর আগে স্টেটমেন্ট দিয়েছিল। আর এই মহিলাই হলো গল্পের প্রথম দৃশ্যে দেখানো ওই মহিলা। বলেছিলাম না ভালো করে মনে রাখতে। সেন ওই মহিলাকে বলে, আপনি হুইলানের বাড়ির দরজায় রাত 9টা বেজে 1 মিনিটে নক করেছিলেন, যখন তার মেয়ে বলেছিল সব ঠিক আছে। কিন্তু তার মেয়ে ঠিক রাত্রি 9টা 3 মিনিটে পুলিশ স্টেশনে কল করেছিল। মাত্র 2 মিনিটে এত কিছু হয়ে গেল। ওই মহিলা জানায়, আমি একদম ঠিক কথাই বলছি। সেন জিজ্ঞেস করে, আপনি এতটা নিখুঁতভাবে কি করে বলছেন? ওই মহিলা জানায় সে অনেকক্ষণ থেকেই তাদের বাড়ি থেকে চিৎকার শুনতে পারছিল। তবে যেহেতু তারা রোজ দিনে এমন ঝগড়া করত, তাই সে সিরিয়াল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। ঠিক 9টায় সিরিয়ালটা শেষ হতেই সে তাদের বাড়িতে গিয়েছিল। সেন তাকে জিজ্ঞেস করে, যখন হুইলান একবার বাড়ি থেকে চলে গেছিল তখন সে কোথায় গেছিল? ওই মহিলা জানায় সে জানে না। তবে ওই সময় 2 দিন হুইলানের মেয়েকে কোনো একটা গাড়িতে করে কেউ একজন ড্রপ করে দিয়েছিল। তবে হুইলানের মেয়ে সব সময় বাড়ি থেকে একটু দূরে নেমে হেঁটে হেঁটে বাড়িতে আসতো। এই সব কিছু শুনে সেন এবং লেই আরও কনফিউজ হয়ে যায়। এই কেসটা যেন প্রতিটা পদে পদে আরও জটিল হয়ে যাচ্ছে। এদিকে জিয়াং জেলে থাকা ওই কয়েদিকে জিজ্ঞেস করে কিভাবে জেল থেকে বেরোনো যাবে। ওই কয়েদি পকেট থেকে একটি ব্লেড বের করে দেখায়, যেই ব্লেডের ওপর টেপ লাগানো আছে, যাতে এটা গিলে ফেললেও খুব বেশি ক্ষত না হয়। সে বলে এটাকে গিলে ফেললে পুলিশ তাকে মেডিকেল ইমার্জেন্সির জন্য বের করবে। জিয়াং ওই ব্লেড নিয়ে ওই কয়েদির মুখেই জোর করে ঢুকিয়ে দেয়।
আর পুলিশ জেলের গেট খুলতেই জিয়াং সেখান থেকে পালাতে চায়, তবে দেখতে পায় তার স্ত্রী এখানে এসেছে। সে তার স্ত্রীকে নিয়ে এখান থেকে বেরোতেই যাবে, তবে পুলিশ তাকে ধরে ফেলে। হায় রে পোড়া কপাল। ডাইচেন জিয়াংয়ের বেল করালেও তার এই আচরণের জন্য পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। ডাইচেন সেনকে বলে, জিয়াং এরকম নয়, সে খুবই শান্ত স্বভাবের, প্লিজ তাকে ছেড়ে দিন। সেন দেখতে পায় ডাইচেনের হাতে চোট লেগেছে, তাই তাকে ডক্টর চেনের কাছে পাঠায় ট্রিটমেন্টের জন্য। আর ট্রিটমেন্ট করানোর সময় ডক্টর চেন ডাইচেনের সাথে অনেক গল্প করে। এদিকে অফিসার সেন এসে জিয়াংকে বলে, তুমি খুব শান্ত স্বভাবের লোক, তাহলে আজ যেটা করলে সেটা কি ছিল? সেটা কি সত্যি তুমি ছিলে, নাকি তোমার ব্রেনে থাকা ওই কিলার? আসলে কিলারের স্মৃতি এখন জিয়াংয়ের উপরেও প্রভাব ফেলছে। সেন তাকে বলে, এই কেসটাকে সলভ করার একমাত্র আশা তোমার মধ্যে থাকা কিলারের স্মৃতি। জিয়াং ঠিক করে সে এই কিলারকে খুঁজে বের করবেই, যার জন্য আজ তার জীবনটার এই দশা। সে আবার ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখতে পায় হুইলানের হত্যার দিন সে যখন ঘরে ছিল তখন হুইলানের মেয়েও তাকে দেখেছে। তবে সে আগে থেকেই জিয়াংকে জানত। জিয়াং তাকে জড়িয়ে ধরে, তার কানে হেডফোন পরিয়ে দেয়, আর এই সব কিছুই সে যেন এক দর্শক হয়ে দেখতে পাচ্ছে। এরপর সে নিচে এসে দেখতে পায় সে অলরেডি হুইলানকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর মেয়েটি নিচে এসে জিয়াংকে জিজ্ঞেস করে, বাবা কি মাকে মেরে ফেলেছে? সে জিয়াংকে এখান থেকে চলে যেতে বলে, নইলে সে পুলিশের চক্করে ফেঁসে যাবে। এরপরই জিয়াংকে পাঠিয়ে দিয়ে সে প্রতিটা সেকেন্ড গুনতে থাকে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছি। আর জিয়াং সেখান থেকে সোজা পৌঁছে যায় ওই গ্রিন হাউসের বাথরুমে, যেখানে বাথটাবে পড়ে রয়েছে অপর মেয়েটির মৃতদেহ, আর পাশে দাঁড়িয়ে আছে জিয়াং। সে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, তবে সে যেন এক অন্তহীন গোলক ধাঁধায় ফেসে গেছে। অনেক চেষ্টা করেও সে পালাতে পারছে না। তখনই সে অফিসার সেনের ডাক শুনতে পায় আর তার ঘুম ভেঙে যায়। সে অফিসার সেনকে বলে, হুইলানের মেয়ে কিলারকে চেনে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, আর সেই কিলারকে বাড়ি থেকে চলে যেতে বলেছে, কারণ সেভাবে তার মায়ের হত্যা তার বাবাই করেছে। আর এছাড়া হুইলানের বাড়ি থেকে শেষ কলটা কিলারকেই করা হয়েছিল। এটা শুনে অফিসার সেন অবাক হয়ে যায়। অন্যদিকে ডক্টর চেন জিয়াংয়ের বাড়িতে যায় ডাইচেনকে মেডিসিন দেবার জন্য, আর চেন তাকে একটা কনসার্টের টিকিট দিয়ে বলে তারা একসাথে কনসার্টে যেতে পারে। অন্যদিকে সেন এবং লেই আসে হুইলানের মেয়ের স্কুলে তাকে জিজ্ঞাসাবাদ করতে। লেই তাকে বারবার জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি বলে, আমি একজন নাবালিকা, তারপরেও আপনারা আমায় বারবার জিজ্ঞাসাবাদ করছেন, আমি কি পুলিশ স্টেশনে কল করব? কোনো উপায় না পেয়ে তারা দুজন সেখান থেকে চলে আসে। আর এরপর তারা জেল থেকে হুইলানের স্বামীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, যে অলরেডি স্ত্রীকে খুন করার দোষে সাজা কাটাচ্ছে। সেন তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি কি তোমার স্ত্রীকে খুন করেছ? এই প্রশ্ন শুনে লোকটি অবাক হয়ে যায়। করুণ চোখে সেনের দিকে তাকিয়ে বলতে থাকে, এখন এসব বলে কি লাভ? আমার স্ত্রী মারা গেছে আর আমি তার সাজা কাটছি। অন্যদিকে জিয়াং আবার স্বপ্ন দেখে, গ্রিন হাউসে সে ওই অপর মেয়েটির সাথে অনেক খুশিতে দিন কাটাচ্ছে। একদিন মেয়েটি যখন স্নান করছিল, সে তার স্বামীর দেওয়া ওই ক্ষতর কথা ভেবে অনেক কান্না করছিল। সে জিয়াংয়ের কাছে পেন কিলার চায়। জিয়াং ওই পেন কিলারটা নেওয়ার সময় পাশেই ঘুমের ওষুধটা দেখতে পায়। সে ইচ্ছে করেই মেয়েটিকে ঘুমের ওষুধ দেয়, আর মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে ওই বাথটাবেই ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় যখন সে জলে ডুবে যায়, চেষ্টা করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এভাবেই তিলে তিলে মেয়েটির প্রাণ চলে যায়। আর জিয়াং দরজার আড়ালে দাঁড়িয়ে তাকে এভাবে মরতে দেখে। এরপর বাথটাবের পাশে বসে সে কান্না করতে থাকে। ঘুম ভাঙলে জিয়াং সমস্ত পুলিশ রেকর্ড চেক করে ওই মেয়েটির সম্পর্কে জানার জন্য, তবে কোথাও ওই মেয়েটির রেকর্ড খুঁজে পায় না। তখন জিয়াং দেখতে পায় হুইলানের বাড়ির কল লিস্টটা অলরেডি পুলিশের কাছে রয়েছে। সে অফিসার সেনকে বলে, এই নম্বরে কল করেই তো কিলারকে খুঁজে পাওয়া যায়। অফিসার সেন জানায়, এই নম্বরগুলো ভেরিফাইড নয়, আর তাছাড়া আমি কি করব সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? এবার জিয়াংয়ের সহ্যের বাঁধ ভেঙে যায়, তাই সে জেলে গিয়ে একটা প্ল্যান করে। আসলে আগের বার সে ওই কয়েদির মুখে ব্লেডের ওই ক্ষত করলেও ব্লেডটা তার হাতেই রেখেছিল, আর সেটা দিয়েই তার স্ত্রীর হাতে ক্ষত হয়েছিল। এখন সে ওই ব্লেডটা নিজেই খেয়ে ফেলে। পুলিশ যখন তাড়াহুড়ো করে তাকে অ্যাম্বুলেন্সে তোলে, তখনই সে একটা সার্জিক্যাল সিজার নিয়ে পুলিশের গলায় ধরে, আর পুলিশের হাতে হাতকড়া পরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডাইচেন ডক্টর চেনের সাথে ওই কনসার্টে এসেছে, আর অন্যদিকে জিয়াং পুলিশের ফোন থেকে তাকে কল করে, জানতে পারে সে কোথায় আছে।
এরপর সে মুখে হাত ঢুকিয়ে প্রচুর কষ্টে ওই ব্লেডটিকে বের করে নেয়। অন্যদিকে অফিসার লেইও এই কেস সম্পর্কে একটা ব্রেক থ্রু পায়। সে অফিসার সেনকে জিজ্ঞেস করে, আপনি কিলার আর ভিকটিমের মধ্যে কোন সম্পর্ক আছে বলে মনে করেন? অফিসার সেন জানায় তারা লাভার ছিল। তখন অফিসার লেই বলে তাদের মধ্যে আরেকটা সম্পর্কেরও পসিবিলিটি রয়েছে। কিলার এবং হুইলান বেস্ট ফ্রেন্ড ছিল, আর সেই জন্যই হুইলান তাকে ভালোভাবে চিনত এবং হুইলানের মেয়েও। আর তারা দুজন ভালো করেই জানে হুইলানের বেস্ট ফ্রেন্ড কে ছিল। কিলার আর কেউ নয় বরঞ্চ ডক্টর চেন। ডক্টর চেনকে হুইলান বেস্ট ফ্রেন্ড ভাবত, তবে হুইলানকে ডক্টর চেন ভালোবাসত। আর যখন এই বিষয়টা হুইলান বুঝতে পারে তখনই সে বলেছিল তার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। সে তাকে ঘৃণা করে, আর এই জন্যই রেগে গিয়ে সে হুইলানকে মেরে ফেলে। একইভাবে অপর মেয়েটিকেও সে ভালোবাসত, তবে যখন সেই মেয়েটি তার স্বামীকে ছাড়তে চায়নি তাকেও সে মেরে ফেলেছে। তবে তাদের কাছে এর কোনো প্রমাণ নেই। জিয়াং দৌড়ে যায় তার স্ত্রী ডাইচেনের কাছে। সেখানে ডক্টর চেনকে দেখে সে ওই নম্বরে কল করে যেটা হুইলানের কল লিস্টে ছিল। দেখতে পায় এটা আসলে ডক্টর চেনেরই নম্বর। সে কল কেটে দিয়ে তার স্ত্রীকে নিয়ে কোনো কথা না বলে সেখান থেকে যেতে থাকে। আর তার এই আচরণ দেখে চেনের সন্দেহ হয়। সে তার ফোনে আসা ওই মিসড কলের নম্বরে কল করে দেখে এটা জিয়াংয়েরই কাছে রয়েছে। জিয়াং তার স্ত্রীকে জোর করে আনতে চায়, তবে ডক্টর চেন তাকে বাধা দেয় আর রেগে গিয়ে জিয়াং তাকে মারতে চায়। এটা দেখে ডাইচেন প্রচুর ঘাবড়ে যায়। তারা সিকিউরিটিকে ডাকে আর সিকিউরিটি তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ স্টেশনে সেন জিয়াংকে বলতে থাকে তুমি বারবার আউট অফ কন্ট্রোল হয়ে যাও। তখন জিয়াং বলে আপনি কেন আমাকে ডক্টর চেন সম্পর্কে কিছু বলেননি? অফিসার সেন জানায় ডক্টর চেনের বিরুদ্ধে তাদের এমন কোনো প্রমাণ নেই যার সাহায্যে এটা প্রমাণ হবে সেই খুনি। আর এখন তোমার ব্রেন থেকে কিলারের মেমোরিকে রিমুভ করতে হবে। 72 ঘন্টা হয়ে গেলে সেটা আর রিমুভ করা যাবে না। অন্যদিকে ডাইচেন বাড়িতে জিয়াংয়ের ওই লকারটাকে খোলে আর সেখান থেকে পায় ওই ভিডিও ক্যামেরা যেটা জিয়াং মেমোরি রিমুভ করার আগে রেকর্ড করেছিল। সে দেখতে পায় জিয়াং সেখানে রেকর্ড করেছে তাদের প্রথম কোথায় দেখা হয়েছিল। আর সেদিন সে ডাইচেনকে দেখে কতটা খুশি হয়েছিল। সেখান থেকেই তারা কিভাবে ভালোবেসেছে, বিয়ে করেছে, একসাথে সংসার করেছে। বিয়ের আগে তারা দুজনেই লেখক ছিল, তবে বিয়ের পর ডাইচেন নিজের লেখা ছেড়ে দিয়ে কাজ করেছে যাতে জিয়াং তার লেখা চালিয়ে যেতে পারে। জিয়াংয়ের জন্য ডাইচেন কতটা স্যাক্রিফাইস করেছে এসব দেখে ডাইচেন অনেক খুশি হয়। আর তার মনে পড়ে যায় কিভাবে তারা তাদের প্রেগন্যান্সির সময় এতটা কষ্ট করেছে। অনেক দিন ধরে ডাইচেন অনেক মেডিসিন ইনজেকশন নিয়ে চলেছিল যাতে সে প্রেগনেন্ট হতে পারে। ওই সময়টাই তাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই সব কিছু মনে করে ডাইচেন অনেক কান্না করতে থাকে। আর আজ জিয়াংকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এই খুশির জন্যই ডাইচেন আবার ডক্টর চেনের সাথে ফ্লাওয়ার মার্কেটে আসে ঘুরতে, যাতে সে তার স্বামীর জন্য ভালো ফুল কিনতে পারে। ডক্টর চেন ডাইচেনকে তার এক পুরনো বাড়িতে নিয়ে আসে। দেখানো হয় তার ওই পুরনো বাড়ির পেছনেই রয়েছে সেই গ্রিনহাউস, যেই গ্রিনহাউসটিকেই জিয়াং বারবার তার স্বপ্নে দেখত। এদিকে অফিসার লেই জিয়াংকে নিয়ে ওই মেমোরি সেন্টারে আসে। জিয়াংয়ের ব্রেন থেকে কিলারের মেমোরিকে রিমুভ করার সমস্ত প্রসিডিওর শুরু করে দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই জিয়াং আবার ওই গ্রিনহাউসের দৃশ্য দেখতে পায়। বাথটাবে থাকা ওই মেয়ের মৃতদেহর পাশে বসে সে কান্না করছে। তবে এবার সে সামনে থাকা আয়নাটিও দেখতে পায়, যেখানে সে নিজেকে নয়, দেখতে পায় এক বাচ্চাকে। জিয়াং মেমোরি সেন্টার থেকে বাইরে এসে অফিসার লেইকে বলে প্রথমে যে মার্ডারটি হয়েছিল সেটা একটা বাচ্চা করেছিল। আমি আসলে এতক্ষণ যা দেখেছি সেটা কিলারের ছেলেবেলার স্মৃতি। কিলার ছেলেবেলায় তার মাকে হত্যা করেছে আর বড় হয়ে সেই হুইলানকে হত্যা করেছে। সে সাথে সাথেই ডাইচেনকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে। ডাইচেন জানায় সে ডক্টর চেনের সাথে তাদের পুরনো বাড়িতে এসেছে। কিন্তু তখনই ডক্টর চেন ফোনটি কেড়ে নিয়ে কেটে দেয় আর ডাইচেনকে বলে প্লিজ আমাকে বিশ্বাস করো, এর পেছনে একটা কারণ রয়েছে। জিয়াং বাইরে এসে মনে করার চেষ্টা করতে থাকে ওই গ্রিন হাউসটা কোথায় রয়েছে। তখনই তার মনে পড়ে মহিলাটির বোন পুলিশ স্টেশনে ফোন করে তাদের বাড়ির ঠিকানা বলেছিল, আর সে সাথে সাথে ট্যাক্সিতে করে বেরিয়ে পড়ে ওই বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে অফিসার লেই হুইলানের মেয়েকে তার স্কুল থেকে বাড়িতে ছাড়তে আসে। এই কদিন সে নিজেই তাকে ড্রপ করবে, কারণ কিলার তার উপরেও আক্রমণ করতে পারে। আর মেয়েটি একা একাই গাড়ির কাঁচ নামিয়ে গাড়ির দরজাটিকে বাইরে থেকে আনলক করে। আসলে এই গাড়িটা অফিসার সেনের গাড়ি, আর এই গাড়ির ভেতরে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই দরজাটি ভেতর থেকে আনলক হয় না। এটা দেখেই অফিসার লেই তাকে জিজ্ঞেস করে তুমি এই গাড়িতে আগেও চড়েছিলে তাই না? মেয়েটি এই কথা শুনেই ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। তবে অফিসার লেই তাকে ধরে নেয় আর তাকে জিজ্ঞেস করতে থাকে সে কাকে বাঁচানোর চেষ্টা করছে।
অফিসার লেই ভালো করেই বুঝে যায় মেয়েটি আসলে অফিসার শেনকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে জিয়াং ওই গ্রিন হাউসে এসে পৌঁছায়। সে দেখতে পায় অফিসার শেন এখানে ঘায়েল অবস্থায় পড়ে রয়েছে। পাশে ডক্টর চেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। অফিসার সেন তাকে বলে, আমি দুঃখিত, ডক্টর চেনই আসল খুনি, আর সে তোমার স্ত্রীকে এখানে মেরে ফেলেছে, তোমার প্রেগনেন্ট স্ত্রীকে মেরে ফেলেছে। জিয়াং এটা শুনে অবাক হয়ে যায় তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তখন তার মনে পড়ে মেমোরি রিমুভ করার পর তার স্ত্রী তাকে কিছু বলতে চেয়েছিল, আর সেই জন্যই বলেছিল সে তার পুরোপুরি হাজবেন্ডকে ফিরে চায়, তারপরেই তাকে ওই কথা বলবে। অফিসার সেন তাকে বলে, যেই বাচ্চার জন্য সে এত সাফার করেছে, এত মেডিসিন ইঞ্জেকশন নিয়েছে, সেই বাচ্চা পেটে আসার পরেও তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে জিয়াং প্রচুর রেগে যায়। সে অফিসার সেনের কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়ে ডক্টর চেনকে মারতেই যাবে, কিন্তু তখনই তার মনে হয় সেন কি করে জানলো তার স্ত্রী প্রেগনেন্ট, আর তার স্ত্রী প্রেগনেন্সির জন্য এতটা কষ্ট করেছে। তখনই সেন পেছন থেকে তাকে মারে। তাদের দুজনের মধ্যে প্রচুর লড়াই চলতে থাকে। সাথেই দেখানো হয় অফিসার সেনই আসলে জিয়াংয়ের মেমোরির সাথে নিজের মেমোরিকে এক্সচেঞ্জ করেছিল, আর সেই জিয়াংয়ের মেমোরিকে নিজের ব্রেনে ইমপ্ল্যান্ট করে। সেই হুইলানের কল লিস্ট থেকে নিজের নম্বরটিকে মুছে দিয়ে ডক্টর চেনের নম্বর বসিয়ে দেয়। সেই ডক্টর চেনকে সেদিন ফোন করে বলেছিল জিয়াং হয়তো তার স্ত্রীকে মেরে ফেলবে, আর এই জন্যই ওই দিন সে ডাইচেনকে জিয়াংয়ের সাথে যেতে বাধা দিয়েছিল। সে নিজেই ওই গ্রিন হাউসের চাবি এবং ঠিকানা ডক্টর চেনকে দিয়ে বলেছিল যাতে সে ডাইচেনকে নিয়ে সেখানে সুরক্ষিত থাকে, কারণ জিয়াংয়ের হাবভাব সে ভালো দেখছে না। সে চায় না হুইলানের মতো আরও একটা কাণ্ড হোক। এই সব কিছু প্ল্যান করেই সে এখানে এসেছে। তার এবং জিয়াংয়ের মধ্যে প্রচুর লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে জিয়াং একটি কাঠের টুকরো অফিসার সেনের গলায় চেপে ধরে। তখনই অফিসার সেন তার মায়ের সেই ঘটনাগুলো দেখতে পায়। সে দেখতে পায় ওই গ্রিন হাউসে সে তার মায়ের সাথে কত ভালো সময় কাটিয়েছে। সেদিন সে তার মাকে বলেছিল তার বাবাকে ডিভোর্স দিয়ে দিতে, তবে তার মা রাজি হয়নি। আর এরপরেই সে একদিন ব্যথার ওষুধের বদলে তার মায়ের হাতে তুলে দিয়েছিল ঘুমের ওষুধ। এভাবেই সে নিজেই তার মাকে মেরে ফেলেছিল, কারণ সে রোজ রোজ বাবার হাতে তার মাকে এমন কষ্ট পেতে, তার মাকে এমন মার খেতে আর দেখতে পারবে না। তাই তার মাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। এসব মনে করেই অফিসার সেনের জ্ঞান ফিরে আসে। সে ওই কাঠের টুকরো দিয়ে জিয়াংয়ের মাথায় আঘাত করে, আর এতে জিয়াং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে দেখতে পায় ডক্টর চেন এবং তার স্ত্রী ডাইচেন দুজনেই সুস্থ রয়েছে এবং তার পাশে রয়েছে। তখন অফিসার সেন তাকে বলে, আমি সমস্ত কিছু প্ল্যান করেছিলাম। আমি তোমায় বলবো ডক্টর চেন তোমার স্ত্রীকে মেরেছে, সেই আগে তুমি ডক্টর চেনকে মেরে ফেলবে, তারপর আমি তোমাকে মেরে ফেলবো, এই বলে যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এভাবেই আমি এই বিষয়টিকে সমাপ্ত করতে চেয়েছিলাম, কিন্তু আফসোস তুমি সেটা করতে দিলে না। তারা তিনজনই প্রচুর ভয় পেয়েছিল, আর অফিসার সেন গুলি করে ডক্টর চেনকে মেরে ফেলে। জিয়াংকেও মারতে চায়, তবে ডাইচেন সামনে এসে দাঁড়ায়। সে বলতে থাকে তাকে মারার আগে তোমার আমাকে মারতে হবে, আর যদি সত্যি তোমার মধ্যে আমার হাজবেন্ডের মেমোরি থেকে থাকে তাহলে তুমি আমাকে গুলি করতে পারবে না। তখনই অফিসার সেন সেই সমস্ত কিছু মনে করতে থাকে যেগুলো জিয়াংয়ের মেমোরি থেকে পেয়েছে। জিয়াংয়ের সমস্ত অনুভূতি এখন তার স্মৃতিতে ডাইচেনকে প্রথম কলেজে সেই দেখেছিল, ডাইচেনকে ভালো সেই বেসেছিল, তাকে বিয়ে সেই করেছিল। ডাইচেনের সাথে প্রেগনেন্সির জন্য কাটানোর সমস্ত কষ্ট তারা দুজন মিলে করেছিল। সে নিজে চোখে দেখেছে ডাইচেন কতটা সাফার করেছে এত মেডিসিন, এত ইঞ্জেকশন নিতে। এই সব কিছুর জন্যই সে ডাইচেনকে গুলি করতে পারছে না। তবে তখনই অফিসার লেই এসে অফিসার সেনের হাতে গুলি করে আর তাকে অ্যারেস্ট করে নেয়। আর এভাবেই এই রহস্যযুক্ত কেসটি সমাধান হয়। এরপর দেখানো হয় জিয়াং এবং তার স্ত্রীকে। তারা দুজনই অনেক খুশি। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই গল্পে অফিসার সেন ছেলেবেলা থেকে তার মাকে সাফার করতে দেখেছে, নিজের স্বামীর হাতে অ্যাবিউজ হতে দেখেছে। তাই বড় হয়েও সে যখন হুইলানকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে দেখেছে সে সহ্য করতে পারেনি। সে হুইলানকে নিজের সাথে চলে আসতে বলেছিল, তবে হুইলান তাকে ঘৃণা করে। এটা শুনে সে আর কোনো উপায় পায়নি হুইলানকে মেরে ফেলা ছাড়া। একমাত্র হুইলানকে মেরে ফেললেই সে তাকে তার স্বামীর হাত থেকে রেহাই দিতে পারবে বলে সে মনে করেছে। আর এই একই কারণে সে তার মা এবং হুইলান দুইজনকেই হত্যা করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।